আবারও ফিরে এলাম ওঙ্কার বাংলা 26-এর ব্যাটেল নিয়ে। আর আবারও এখন আমাদের আবার দুই নতুন অতিথি, একদম আমার সেই ডান দিকে কংগ্রেস নেতা এবং বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী অভিজিৎ রাহা আমাদের সঙ্গে এসছেন। উনি কংগ্রেস প্রার্থী এবং কংগ্রেস নেতা। আমার ডান দিকে রয়েছেন উত্তম সাহা, বিজেপির মুখপাত্র, এবং তপশ্রী গুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই প্যানেলে প্রথম থেকেই সারাদিনই। তো আমরা যেটা আলোচনা করব, আগে উত্তমবাবুর কাছেই যাব, যে উত্তমবাবু, তাহলে কি বিকেল 5টা পর্যন্ত 90% ভোট, এসআইআর এর এফেক্ট, ক্ষমতায় আসছেন? একদম নিশ্চিন্তে বলতে পারি জনগণের রায় বিজেপির পক্ষেই যাবে। আমাদের যে স্লোগান ছিল পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, এটা মনে হয় বাংলার এই 7 কোটি মানুষ বুঝতে পেরেছে এটার অর্থ, তাই সাড়া দিয়েছে। প্রথম যেটা বলবো যে বাংলায় এইরকম একটা শান্তিপূর্ণ ভোট প্লাস এই 90% ভোট পুলিং, এটা দেখলো প্রথম 6 ঘন্টায় 10% ভোট পড়েছে। এটা সারা ভারতবর্ষে একটা ইতিহাস, মানে স্বাধীনতার পর থেকে। তাই বাঙালির যে একটা হিসাব ছিল, এই একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল যে 30%ই বাংলাকে শাসন করে, সেটা কিন্তু 70% হিন্দু বাঙালি প্রমাণ করে দিয়েছে। যদি বাঙালি এক জায়গায় হয়, যদি হিন্দুরা এক জায়গায় হয়, তাহলে আমরাই বাংলায় সেরা। আগামী 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে। সেকেন্ড ফেজে ভোট আছে, আশা করি এইরকমই হবে। আমরা নিশ্চিত যে ক্ষমতায় আসছে। একদম। অভিজিৎ বাবু, আজকে যে 90% যে ভোট পড়লো বিকেল 5টা পর্যন্ত, আমরা এখন 7টা বেজে গেছে, কিন্তু এখনো ফুল ফিগারটা পাইনি, ভোটদানের হারটা, হ্যাঁ, ফাইনাল ফিগার যেটা, এটা যা ধারণা হচ্ছে আমাদের, মোটামুটি 90 যখন হয়ে গেছে, সেটা হয়তো 95-এর মধ্যে থাকবে। এটা একটা রেকর্ড ব্রেক বলা যায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিল। এটা কিসের এফেক্ট? এসআর? দেখুন, প্রথমে বলি যে এবার যে বাংলায় যে নির্বাচনটা এবারে আমরা দেখতে পেলাম, এটা অনেকটাই ব্যতিক্রম। কেন? যে এবারে এসআইআর প্রক্রিয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়াটা বিজেপি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কারণে ব্যবহার করেছে, এবং মানুষ তার জবাব তার ভোট বাক্সে দেবে। মানে বিজেপি সফল, মানুষকে, মানে যারা ভোট দিত না তাদেরকে ভোট দেওয়াতে বুথে নিয়ে এসেছে। বিজেপি এই জায়গাটা তাহলে সফল? না, বিজেপি সফল কিনা বলতে পারবো না, কিন্তু মানুষ, এটা বলতে পারি, মানুষ কিন্তু এবার চুপ আছে। মানুষ কিন্তু তৃণমূলকেও পছন্দ করছে না, আর বিজেপিকেও করছে না। কারণ বিজেপির যে এসআইআর প্রক্রিয়ার হয়রানি মানুষ শিকার হয়েছে। মানুষ কিন্তু খুব বিরক্ত। এটা আমি নিজেও একজন জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি যখন মানুষের কাছে তাদের সমস্যার কথা জানতে গেছি, তখন এটাও তাদের একটা হয়রানির কথা আমি জানতে পেরেছি। আচ্ছা, তাহলে এই যে মানুষ যে হয়রানি হয়েছে, তাহলে এই হয়রানির ভোটটা, মানে মানুষের যে হয়রান হয়েছেন, তা তাদের এই যে ভোটটা, এই ভোটটা কোন দিকে যাবে বলে মনে হচ্ছে? দেখুন, এত মানে 90% অ্যাবাভ হলে আমাদের প্রিসিডিং যে এক্সপিরিয়েন্স, সেই থেকে বলতে পারি হতে পারে এটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট যাচ্ছে। এখন অ্যান্টি এস্টাবলিশমেন্ট যাচ্ছে মানে বিজেপি পাচ্ছে কি তৃণমূল পাচ্ছে কি কংগ্রেস পাচ্ছে, এটা বড় কথা না। শাসক দলের এটা এগেইনস্টে যাচ্ছে, এটা বুঝতে পারি। কিন্তু বিজেপি তো যেখানে বিহারে তো সেটা দেখা যায়নি। বিহারে ওটাতে আসছিলাম যে যদি আমরা সম্প্রতি বিহার নির্বাচন দেখি, সেখানেও কিন্তু যে পরিমাণে ভোট মহিলারা দিয়েছেন এবং পুরুষরাও ভোট দিয়েছেন, এসআইআর এর একটা এফেক্ট হয়েছে। যে যদি অনেকের মনে এই আশঙ্কা ছিল যে ভোটটা না দিই তাহলে আবার যদি নাম কেটে যায়, সেই জন্য কিন্তু ভোটটা হয়েছে। এবং পরিযায়ী শ্রমিক, মানে আমাদের এখানেও যে পরিযায়ী শ্রমিক, ওখানে বিহারেও কিন্তু সেটা হয়েছে। তো তাতে দেখা গেছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে কথাটা বলা হচ্ছিল, বেশি ভোটের হার হওয়া মানে যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হবে, সেটা তো প্রমাণ হয়নি। না, এবার এই ক্ষেত্রে বলি, দেখুন, এই মুহূর্তে বাংলায় বিজেপির উত্থান কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এটা তো একদম বাস্তব। কিন্তু এবার ওই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে নাটকবাজি আজকে তৃণমূল নেত্রী করছেন, হ্যাঁ, ওনার তো মুখ পুড়ছে।
ওনারা তো বিজেপি উত্থান যদি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয় তাহলে বাম এবং জায়গা দিয়েছে কংগ্রেস, তো মমতা আমি বলছি বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। বাম এবং কংগ্রেস, বামেরা তো এতদিন ক্ষমতায় ছিল, তা কংগ্রেসও রয়েছে, আপনারা কি করছিলেন? এই যে আপনারা বারবার বলেন যে তৃণমূল নেত্রীর হাত ধরে উত্থান, ঠিক আছে, তৃণমূল নেত্রী হাত ধরে নিয়ে এলো আর মানুষ তাকে কি অ্যাকসেপ্ট করলো, এটা বলতে পারবেন? যে দেখুন, আপনারা কি করছিলেন? দেখুন। আপনারা মানুষকে বোঝাতে পারেননি কেন? আমরা বিগত 20 বছর পরে আবার পশ্চিমবাংলায় 294টা আসনে কংগ্রেস এককভাবে লড়াই করছে, এবং এই ক্ষেত্রে আমি মানুষের কাছে গিয়ে দেখেছি যে তাহলে এতদিন আপনারা লড়াই করতে পারেননি 294টা ক্ষেত্রে, এর জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, নাকি বিজেপি দায়ী, নাকি আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব দায়ী? দেখুন, রাজনীতিতে তো অনেক কম্পালশন, অনেক ইকুয়েশন থাকে, এবং সেই ক্ষেত্রে জোট রাজনীতিতে আমরা থাকতে গিয়ে আমাদের রাজনৈতিক কিছুটা বলা যায় আমরা মানে জাতীয় কংগ্রেস হিসাবে কিছুটা ব্যাকফুটে ছিলাম, কিন্তু আমাদের এবারের যেটা নির্বাচন, সেই নির্বাচনে আমরা 294টা আসনেই আমরা লড়াই করছি, এবং সব প্রার্থীরাই মানে তারা তাদের নিজেদের মতো করে এই লড়াই জোট করছে। রাজনীতি যখন এখানে আমি একটু তাহলে জাতীয় রাজনীতির দিকে নজর রাখি, সেটা হচ্ছে যে জাতীয় রাজনীতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাহুল গান্ধী এখানে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি থেকে শুরু করে আপনি যে কথাটা বলছিলেন যে মমতার জন্যই নাকি বিজেপির এখানে উত্থান, তাকে নিয়ে এসেছে হাতে ধরে, সবই তিনি বললেন, কিন্তু তার ঠিক 3 দিন পরে যখন সংসদে মহিলা বিল পেশ হলো, তখন আমরা কি দেখলাম? আপনারা এই দিক থেকে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস, মানে আপনাদের যে ইন্ডি জোট যেটা, হঠাৎ এক হয়ে গেলেন। তো এই যে মানুষের কাছে কোথাও এটা দ্বিচারিতা নয় কি, যে আপনারা জাতীয় রাজনীতির ক্ষেত্রে একরকম আবার স্থানীয় রাজনীতির ক্ষেত্রে একরকম, এটা কি মানুষ মেনে নিচ্ছে? দেখুন, একটা কথা আছে, নাথিং ইম্পসিবল ইন দ্য পলিটিক্স। এবার জাতীয় রাজনীতির যেটা আপনি হিসেবটা বলছেন, ইন্ডিয়া জোটের যে বিষয়, সেটা অন্য বিষয়, সেটা অল ইন্ডিয়া অ্যাসপেক্টে সেটা যেটা করছে, সেটা আমাদের সর্বময় মানে নেতৃত্ব, যে সভাপতি আমাদের মল্লিকার্জুন খার্গে জি, রাহুল গান্ধীজি, ওনারা ঠিক করছেন, কিন্তু পশ্চিমবাংলায় যে রাজ্য রাজনীতির যে ইকুয়েশন, সেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে সেটা ওনারা দিল্লির লিডারশিপ সেই গ্রিন সিগন্যাল দিলে তবেই সেটা হয়। এবারে আপনার এখানে জোট করেননি বামেদের সঙ্গে, আমরা 2016 থেকে যদি দেখি আপনাদের জোট হয়েছে, এবারে জোটটা করেননি বামেদের সঙ্গে, কিন্তু আবারও কোথাও জাতীয় রাজনীতি স্বার্থে আবার আপনারা জোট আগামী দিনে করবেন না তো? দেখুন, ওই যে আবার একটা কথা বললাম, নাথিং ইম্পসিবল ইন দ্য পলিটিক্স, কিন্তু আমাদের কংগ্রেসের একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এস্টাবলিশ করতে গেলে মানে ধর্মীয় মেরুকরণ, শুধু একটা স্পেসিফিক ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে কংগ্রেস কখনোই রাজনীতি করেনি। এখানে যেমন হিন্দু থাকবে, মুসলিম থাকবে, শিখ থাকবে, জৈন থাকবে, বহু ভাষাভাষী মানুষ থাকবে, সেই জায়গাটা কংগ্রেস সবসময় প্রায়োরিটি দিয়ে এসেছে, এবং জাতীয় কংগ্রেস সেটাই মনে করে যে ভারতবর্ষ হচ্ছে বহু ভাষাভাষী, বহু ধর্ম একসাথে বসবাস করবে। একদম ঠিক। আমি আসছি আপনার কাছে পরে, আমি তপস্বীর কাছে আসবো। যে তপস্বী, আমরা যেটা দেখছিলাম, যেটা ওনাকে করছিলাম, এই যে একদিকে না আমরা যদি দেখি দীর্ঘদিন এই যে জোট রাজনীতিতে একরকম, আর আমরা যখন স্থানীয় স্তরে রাজনীতি করব, রাজ্য রাজনীতিতে আরেক রকম, এই যে একটা বিষয় হচ্ছে, এটা কি কোথাও মানুষের মনে একটা প্রভাব ফেলছে না? এটা অবশ্যই সাধারণ ভোটারের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করতেই পারে, যারা তত রাজনীতি সচেতন নন বিশেষ করে, অবশ্যই সেটা একটা প্রভাব ফেলতে পারে। তবে সেই সঙ্গে একটা কথা বলতে পারি, এটা কিন্তু নতুন কিছু নয়। রাজনীতিতে একটা কেন্দ্রীয় স্তরে, জাতীয় স্তরে একটা অবস্থান আর আঞ্চলিক স্তরে অন্য অবস্থান, এটা কিন্তু খুব নতুন ঘটনা নয়, ভারতবর্ষের রাজনীতিতে তো নয়। সুতরাং সেইটা যেটা ওটা আমরা সবাই জানি যে রাজনীতিতে আর যুদ্ধে কোনো কিছুই অবিশ্বাস্য নয়, কোনো কিছুই অসম্ভব নয়। তো সেক্ষেত্রে একটা যেটাকে স্ট্র্যাটেজিক কোয়ালিশন বলে, সেটা তো হতেই পারে। না, সেটা ঠিক আছে, হতে পারে, কিন্তু কি আমি যদি একদম গ্রাউন্ড লেভেল পলিটিক্সে আসি, আমি কংগ্রেস করি, উনি বিজেপি করেন, একজন তৃণমূল করেন, উনি কংগ্রেস, এই বিভিন্ন দল করেন, উনি বাম করেন, এরকম একজন। কিন্তু আমি যখন দেখলাম যে এ রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস,
ঠিক আছে, আমি এখানে কংগ্রেস করি, আমি এখানে তৃণমূলের বিরোধিতা করছি, আমি যদি অধীর চৌধুরীর কথাই বলি, তীব্র বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বা একদম তাকে জোট রাজনীতি বা জাতীয় রাজনীতির জন্যে অধীর চৌধুরী যে সাফারি করলো, রাহুল গান্ধী এখানে প্রচারেই এলেন না 2024-এর নির্বাচনে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রান্তিক ছেলেটি বা যে কংগ্রেসের প্রান্তিক সমর্থক যে ঝান্ডাটা বইছে এখানে দাঁড়িয়ে, সে তৃণমূলের হাতে যখন মাঠটা খাচ্ছে, সে কি সেটা বুঝবে বা তার পরিবার কি বুঝবে, বা তারা যে রাজনীতিটা করছে এখানে তাদের ক্ষেত্রে তখন কোথাও মনে হচ্ছে না যে তলায় তলায় আমরা মার খাচ্ছি আর ওপরের নেতারা সব এক? অবশ্যই যে কারণে ইন্ডিয়া জোট দানা বাঁধলো না, লোকসভা নির্বাচনে তো ইন্ডিয়া জোট ফ্লপ, জোট হিসেবে অবশ্যই ফ্লপ, সেরকম তৃতীয় ফ্রন্টও কিন্তু দাঁড়ায়নি। একদম। হ্যাঁ, তো যার ফলে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের ভারতীয় রাজনীতির ধারায় একমাত্র জোট তখনই হয় যখন একটা দল ক্ষমতায় আসে এবং তার সঙ্গে গিয়ে কিছু দল জুটে তার যে ঘাটতিটা সেটা পূরণ করে ম্যাজিক ফিগারে পৌঁছে দেয়। সেখানে অনেক ঘোড়া কেনাবেচার অনেক গল্পও থাকে। এসব ছাড়া আমাদের এখানে নির্বাচনী বা আমাদের এখানে ক্ষমতা দখল ছাড়া জোট অসম্ভব। সেই ক্ষেত্রটাই একমাত্র জোট হয়, কারণ সেখানে ক্ষমতার আশ্বাস থাকে, ক্ষমতার স্বাদ থাকে। বাকি সময় আমাদের এখানে জোট এখানে যেমন দাঁড়ায় না। একদিকে ইন্ডিয়া জোট, আমি উত্তম বাবুর কাছে আসবো, কেন্দ্রে কিন্তু ইন্ডিয়া জোট চলছে। আমরা বাজপেয়ী সরকার তখন থেকেই এই এনডিএ জোট আমরা দেখে এসেছি। তো কোথায় ফারাক বলে মনে হয় এনডিএ জোটের সঙ্গে ইন্ডিয়া জোটের? দেখুন, আমরা এনডিএ জোটের ডিফারেন্সটা হচ্ছে যে আমরা বৃহত্তর দল এনডিএ জোটের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে এখনো কোনো বিভেদ নয়। এটা আমরা সবচেয়ে বেশি প্রমাণ করতে পেরেছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার ক্ষেত্রে। এনডিএ জোটে কিন্তু একসময় ছিলেন না, এনডিএ জোটে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অবশ্যই ছিলেন, হ্যাঁ, অবশ্যই। এখন নেই। আমি বলছি এই যে যেই কথাটা একটু আসলে ওখান থেকে টানলে পরে সুবিধা হবে। এই যে মমতা এই পথ দেখিয়েছে বাংলা বিজেপিকে, প্রথম কথা তার আগে কিন্তু আমরা দেশ শাসন করেছি, সেন্ট্রালে ক্ষমতায় ছিলাম। মমতা একটা নতুন দল করেছে। আজ এই 141 বছরের কংগ্রেস দলও কিন্তু ভারতবর্ষে মাত্র 3-4টে রাজ্যে আছে, বাকি রাজ্যে নেই। তাই এখন কি কংগ্রেস যদি কোনো রাজ্যে গিয়ে কারোর সাথে জোট করে তাহলে কি প্রমাণ হয় যে ওই রাজ্যে ঢুকলো? ব্যাপারটা তাই না। ব্যাপারটা হচ্ছে আমরা কংগ্রেসকে আমি সম্মান দিয়ে বলছি, কংগ্রেস ন্যাশনাল পার্টি, বিজেপি ন্যাশনাল পার্টি, তারা যখন কোনো রাজ্যে যাবে সেই রাজ্যের ইন্টারেস্টে সেই দলটাই তার সাথে মিলিত হবে। এটার মানে এটা অর্থ দাঁড়ায় না মমতা ব্যানার্জি এখানে তাকে এন্ট্রি দিয়েছে। আমাদের এন্ট্রি তো সারা ভারতবর্ষে আছে, কারণ আমরা তো ভারতবর্ষ শাসন করো একটা রাজনৈতিক দল। তো সুতরাং আপনাদের এই বিশ্লেষণের আলোচনায় আমার মনে এটা কোনো মমতা ব্যানার্জি কি বললো, কংগ্রেস কি বললো, সেটা ম্যাটার নয়। সাধারণ মানুষের কাছে পরিষ্কার, বিজেপি একটা সর্বভারতীয় দল, তার যে কোনো জায়গায় যে কোনো সময় সে হাত বাড়াতে পারে। আঞ্চলিক দল তার ইন্টারেস্টে তাকে ওয়েলকাম করছে, তার স্বাভাবিক ব্যাপার। একটা সুবিধেই হয় যে আমি আমার নতুন ভাবে গাছ পুঁততে হবে, তার চেয়ে রেডিমেড গাছ যদি পুঁতে দিই ফল কালকেই পাবো, সেই অ্যাঙ্গেল থেকে বিজেপি হয়তো জোট করেছে। কিন্তু সাথে এটাও আপনাদের স্বীকার করতে হবে, এই মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল না তখন প্রথম কিন্তু বিজেপি বুঝতে পারেছে এটা একটা নোংরা মহিলা, এই দলটা একটা নোংরা দল, তাই জোট ছেড়ে বেরিয়ে গেছিল। আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রমাণ করলাম একমাত্র বিজেপি এই বিরোধী করতে পারে এই মহিলার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। এবং আগামী 4 তারিখ আমরা ক্ষমতায় এসে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রমাণ করব, যদি তৃণমূলের কেউ বিরোধিতা করে থাকে তাহলে একমাত্র বিজেপি আছে। একদম। এই জায়গা থেকে আমি আমাদের নিউজ রুমে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার আমাদের নিউজ রুমে আছে কি? তাহলে আমরা একটু সেখানে যাব। হ্যাঁ, তো বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি আছে। আজকে যখন এই বাংলায় প্রথম দফা নির্বাচন চলছিল তখন কিন্তু আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে সভা করেছেন, র্যালি করেছেন। তো তার একটু নির্যাস কোথায় কি বললেন আমরা একটু শুনবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ। একদম 16টা জেলার মধ্যে 152টি আসনে আজকের প্রথম দফা নির্বাচন ছিল, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহলে।
একদিকে যখন উত্তরবঙ্গে নির্বাচন, প্রথম দফার নির্বাচনের যে প্রক্রিয়া সেটা যখন চলছে, ঠিক তখনই দক্ষিণবঙ্গে যখন দ্বিতীয় দফার নির্বাচনের 142টা আসনে যখন নির্বাচন, সেই নির্বাচনের যে প্রচার, সেই প্রচার সাথে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিকবার এসেছেন, এরপরেও আজকেরও তিনি ফের একবার বঙ্গ সফরে এসেছেন, এবং আসার পর আজকের যে বাংলার যে ভোট চিত্র বা আজকের যে প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু কার্যত তিনি নির্বাচন কমিশনের যে ব্যবস্থা, নির্বাচন কমিশনের যে ভোট পরিচালনা, সেক্ষেত্রে কিন্তু যেমন নির্বাচন কমিশন সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে তিনি কিন্তু প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে 50 বছরে এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলায় হয়নি। কার্যত প্রধানমন্ত্রী তিনি কোথাও ঘুরপথে হলেও বা তিনি সরাসরি কমিশনকে তিনি কিন্তু পাস মার্ক দিয়ে দিলেন। অন্যদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচার করছেন, সেদিক থেকে রাজ্যের যে প্রধান শক্তি বা তৃণমূল কংগ্রেস, তার যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু প্রচারে আমরা দেখেছি চৌরঙ্গিতে, কলকাতায় তিনি প্রচার করেছেন, নির্বাচনী প্রচার সেরেছেন। সেখান থেকে কিন্তু তিনি যে প্রথম দফার যে নির্বাচন, সেই যে আমরা যেটা বারবার করে যেটা বলা হচ্ছে যে দেশের মধ্যেই প্রথম বা ইতিহাস বা বাংলা নজির করলো যে প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত 91% ভোট পড়েছে, এটা কিন্তু দেশের মধ্যে নজিরবিহীন। আমরা দেখেছিলাম যে 2011 যখন 34 বছরের বাম সরকারকে কার্যত পরাজিত করে বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, ঠিক সেই 2011 কিন্তু 84% ভোট পড়েছিল বাংলায়, এবং তারপরে এই প্রথম যে 91% ভোট পড়েছে। তাহলে কি বদলের কোনো ইঙ্গিত, সেটা কিন্তু সময় বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভোটের শতাংশ বৃদ্ধি নিয়ে তিনি যেটা বলেছেন যে মানুষের মন যদি বুঝতে পারা যায়, কিন্তু তাহলে তিনি মানুষের মন কতটা বুঝতে পারলেন বা কতটা বোঝা গেল, সেটা কিন্তু 4 তারিখে আমরা বুঝতে পারবো। তবে অন্যদিকে আজকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসেছিলেন, তিনিও কর্মসূচি করেছেন। সেখানে তিনি স্পষ্ট যেটা বলতে চেয়েছেন যে দ্বিতীয় দফা এখনো নির্বাচন বাকি রয়েছে, সে বিষয়টা মাথায় রেখে, এবং প্রথম দফা নির্বাচন সে বিষয়টা মাথায় রেখে তিনি যেটা প্রথম থেকে বিজেপি যেটা বলে আসছিল যে তারা কিন্তু বাংলায় যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশটা একটা বড় ইস্যু, এই অনুপ্রবেশের জন্য কিন্তু এসআইআর প্রক্রিয়া হয়েছিল। আজকেরও অমিত শাহ কিন্তু এই ইস্যুটাও তুলতে বলেননি যে বাংলার যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সেখানে যে অনুপ্রবেশের ইস্যুটা যে আরো বড়, বা এটা যে বিজেপির কাছে সবচেয়ে বড় ইস্যু, সেটা তিনি আরো একবার আজকের মনে করে দিয়েছেন। একদম আমরা শুনলাম বিশ্বজিৎ যেটা বলল, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে আজ যা ভোট হয়ে গেছে, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, আমরা অলরেডি জেতার জায়গায় এসে গিয়েছি। কি বলবেন উত্তমবাবু? দেখুন, উনি তো বলবেই, কারণ এটা যেহেতু সেকেন্ড ফেজে এখনো 142টা নির্বাচন বাকি আছে, সুতরাং আমি আবার উল্টোটাই বলি, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এটা একটা ইতিহাস। দেখুন, একসাথে অনেকগুলো পরীক্ষা আমরা দিয়েছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। প্রথম হচ্ছে এসআইআর যখন করেছি, আমরা অনুপ্রবেশকারী বিতাড়িত করেছি, আমরা রোহিঙ্গা বিতাড়িত করেছি, স্বচ্ছ নির্বাচন একটা তালিকায় তৈরি করার চেষ্টা করেছি। আমার মনে হয় প্রায় 95% রোহিঙ্গা আর কত অনুপ্রবেশকারী, এটা কিন্তু এখনো কোনো হিসেব পাওয়া যায়নি। এটা নয়, শুধু এটা নয়, আমরা যদি দেখি বিহারের ক্ষেত্রেও যেখানে এসআইআর হয়েছে সেখানেও বলা হয়েছিল অনুপ্রবেশকারী, সেখানেও কিন্তু বিহারের নির্বাচন হয়ে গিয়ে 6 মাস হয়ে গেছে, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছেন, নীতিশ চলে গিয়ে সম্রাট চৌধুরী এসছেন, কিন্তু এখনো আমরা সেই হিসেবটা কিন্তু পাইনি। আর এই বঙ্গেও কিন্তু এখনো নির্বাচন কমিশন যে এসআইআর এর পরে কত অনুপ্রবেশকারী, এটা কিন্তু আমরা পাইনি। আমি ক্লিয়ার করি আপনাকে, রোহিঙ্গা যখন ঢুকেছিল তখন রোহিঙ্গা বলে ঢোকেনি। রোহিঙ্গা যখন ঢুকেছিল তখন সেলিম আর মোহাম্মদ নাম দিয়ে এখানে আধার কার্ড, রেশন কার্ড করেছিল। আমরা ওই সেলিম আর ওই গোলামি আর মোহাম্মদ ওই নামটা ধরেই আমরা অনুপ্রবেশকারী প্রমাণ করেছি এবং বিতাড়িত করেছি। রোহিঙ্গা ঢোকেনি এটা তো বলা যাবে না, তার কারণ হচ্ছে এটা রেকর্ড বলছে বার্মা থেকে 40,000 বাংলাদেশে ঢুকেছিল, তার থেকে প্রায় 25,000 ইন্ডিয়াতে ঢুকে গেছে। এবার যেই রোহিঙ্গাটা ভারতবর্ষে ঢুকেছে সে তো কখনো রোহিঙ্গার নাম দিয়ে রেশন কার্ড করেনি, আধার কার্ড করেনি, সুতরাং আপনি সেটা সরাসরি পাবেন না। আবার উল্টোটা বলছি একদম পাওয়া যাবে তাই না, একটু সময় আপনাকে অপেক্ষা করতেই হবে। প্রশ্নটা আমার অন্য জায়গায় ছিল, সেটা হচ্ছে যে একটা নির্বাচন করতে গিয়ে এই 1 বছরের মধ্যে কতগুলো চ্যালেঞ্জ নরেন্দ্র মোদী নিল, এটা নরেন্দ্র মোদীর পক্ষেই সম্ভব। প্রথম হচ্ছে অনুপ্রবেশকারী আপনাকে সরাতে হয়েছে দেশ থেকে, তারপরে সাথে রোহিঙ্গা, দ্বিতীয় একটা স্বচ্ছ নির্বাচনী ভোটার তালিকা করা, প্যারারা আবার সেই 50 বছর ধরে আমরা যে দেখে এসেছি যে দাঙ্গা ফাসাদ নিয়ে ছাড়া রাজনীতি হয় না, নির্বাচনে 6 মাস আগে থেকে মারামারি শুরু হয়, আর 7 দিন 8 দিন আগে তো আপনি ঘর থেকে বেরোতে পারবেন না, যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে, খুন খারাপি হতে পারে।
আমরা গতকাল রাত পর্যন্ত কোনো রকম কোথাও গন্ডগোল দেখিনি। আজকে নির্বাচন হলো, 2-3 জায়গায় বিক্ষিপ্তভাবে কিছুটা হয়েছে, মানে আপনারা নিউজে দেখাতে পারছেন না, খবর নেই আপনাদের কাছে গন্ডগোল, আপনাদের খুঁজতে হচ্ছে। তো এইরকম একটা চ্যালেঞ্জ নিয়ে যে নির্বাচন করতে পারে আমাদের নেতৃত্ব প্রমাণ করেছে, আমাদের নেতা প্রমাণ করেছে, এবং সেটা আগে বলে দিয়েই প্রমাণ করেছে যে আমি একটা স্বচ্ছ নির্বাচনী তালিকা তৈরি করব এবং নির্বাচন করে প্রমাণ করব যে সারা ভারতবর্ষ যদি পারে তাহলে পশ্চিমবাংলাও পারবে। অর্থাৎ ইমেজ বদলের যে একটা প্রতিজ্ঞা নিয়েছিল নির্বাচন কমিশন, সেটা কতটা হলো আমি আসবো অভিজিৎ বাবুর কাছে, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি।